আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীতে যারা তোমরা আছো, আজকের এই আহমেদ বাউনী একাডেমি অনলাইন স্কুল থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাকে অনেকেই মেসেঞ্জারে তোমরা বলেছো যে গণসংখ্যা বহুভুজের উপরে তোমাদের একটু সমস্যা আছে, তাই নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে গণসংখ্যা বহুভুজ নিয়ে হাজির হলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ক্যালকুলেটর, কলম, খাতা এবং একটি গ্রাফ পেপার সবাই নিয়ে এখনই ঝটপট মোবাইল স্ক্রিন অথবা ল্যাপটপের সামনে বসে পড়ো। আমরা এখনই চলে যাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তার আগে দেখে নিই আমার সাথে আজকে কারা কারা যুক্ত হয়েছে এবং আমার শব্দ এবং আমার টিভি স্ক্রিনের সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু তোমরা যারা যুক্ত আছো কমেন্টস করে জানাও। ওয়েল ডান। সিয়াম যুক্ত আছে, আমাদের মিম্মা যুক্ত আছে, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কিছু শিক্ষার্থী যুক্ত আছে। হ্যাঁ, আশা করি তোমরা যুক্ত থাকবে। এভরিথিং ইজ ফাইন। ওকে, নূর হোসেন সিয়াম বলছে এভরিথিং ইজ ফাইন, থ্যাংক ইউ সিয়াম। আমি ক্লাসটা আসলে আজকে আমার নিজের বাসায় বসে নিচ্ছি, তাই হয়তো আবার সেটিংয়ে একটু সমস্যা থাকতে পারে। যাই হোক, তোমরা আমাকে বলবে। রুদ্র, রাকিবুল ইসলাম রুদ্র, ভেরি ফাইন ম্যান, ও আমার সাথে যুক্ত আছে, থ্যাংক ইউ রুদ্র। আশা করি তুমি ক্লাসটি শেষ পর্যন্ত থাকবে। চলো আমরা আজকে আমাদের ক্লাসে চলে যাই। Well, dear students, next come to the next point. This is I am Mr. Mustafizur Rahman Suman, the senior Shikshak of Mathematics, Ahmed Baouny Academy Online School and College. আমি আজকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 17 অধ্যায়ের ঘনসংখ্যা বহুভুজ নিয়ে আলোচনা করব। চলো একটু দেখে আসি ঘনসংখ্যা বহুভুজটা কি। একটু জিনিস খেয়াল করো, তোমরা স্ক্রিনে একটা বহুভুজ দেখতে পাচ্ছ। দেখো এখানে কয়টা বাহু আছে, একটু খেয়াল করো তোমরা। এখানে যদি গণনা করি আমি, দেখো এখানে গণনা করলে আমরা একটা লাল বাহু, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মোট 6টা বাহু দেখতে পাচ্ছ। দেখো এই যে একটা ত্রিভুজ, একটা ভুজের মধ্যে যখন অনেকগুলো বাহু থাকবে, মিনিমাম 3টা, এর চেয়ে বেশি, তখন সেটাকে বলা হয় বহুভুজ। তাহলে গণসংখ্যা বহুভুজ কি, অর্থাৎ এইটা কি তোমাদের এই বিষয় নিয়ে আমি এখন একটু কথা বলি। এটা নর্মাল বহুভুজ। যখন কোনো উপাত্তকে এই গণসংখ্যা বহুভুজের মাধ্যমে আমরা প্রকাশ করবো, একটা বহুভুজের মাধ্যমে যখন কোনো উপাত্তর একটা সেই পরিসংখ্যানটাকে বা উপাত্তগুলোকে আমরা বহুভুজের মাধ্যমে বিশ্লেষণ করব, তখন সেটা হবে গণসংখ্যা বহুভুজ। যেমন ধরলাম আমরা এখানে একটা সারণী দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের পরীক্ষা কিন্তু এই সারণীটা আসে নাই, তোমাদের পরীক্ষাটা আছে এখানে হয়তো বা 51 থেকে 60 এরকম আছে। আমি তোমাদের 21 থেকে 30 এরকম দেখাচ্ছি। দেখো তো এখানে 21 থেকে 30 এরকম একটা সারণী আছে। দেখো আমরা এই সারণীর এই উপাত্তগুলোকে একটা বহুভুজের ভিতরে দেখাবো। তাহলে কীভাবে দেখাতে হবে? দেখো আমি 2টা নিয়মে দেখানো যায়, বহুভুজ আঁকা যায় 2 নিয়মে। আমি তোমাদের সাথে আজকে 2টা নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমে একদম সহজ, যেটা আমি সচরাচর সবসময় ব্যবহার করে থাকি, সেটা নিয়ে আলোচনা করব। সেটা যদি আলোচনা করতে হয়, দেখো আমি আগে আমার এই যে শ্রেণী যা দেওয়া আছে সেটা লিখলাম এবং গণসংখ্যাগুলো লিখলাম। তো 21 থেকে 30 4, 31 থেকে 40 11, 41 থেকে 50 এটা হলো 15, এরপরে 51 থেকে 60 এরকম। অর্থাৎ এখন গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে তোমাকে লাগবে এই ঘরে শ্রেণীর মধ্যমান লাগবে। তোমরা জানো যে আমরা যখন কোনো গ্রাফ আঁকি তখন এক্সট্রা কিছু কাজ আমাদের করতে হয়। যেমন আয়তলেখ আঁকার জন্য আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী সীমা নিতে হয়, তোমরা জানো, অনেকেই করেছো। আমরা এখন দেখাবো তোমাদের যে এই গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য কি করতে হবে। 2টা নিয়মই আমি আলোচনা করব। একটা নিয়ম হলো শ্রেণীর মধ্যমান নিবা তোমার মাঝখানে। তোমরা কিন্তু শ্রেণীর মধ্যমান সবাই নিতে পারো। এই উচ্চসীমা এবং উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই তোমরা শ্রেণীর মধ্যমান পাবে। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান হবে 25.5। দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত হবে তোমরা একটু আমাকে কাইন্ডলি জানাও, দেখি আমি কে কে আমার সাথে এই উত্তরটা দিচ্ছে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাকে একটু উত্তর দাও, আমি কিন্তু তোমাদের উত্তরের জন্য ওয়েট করতেছি। আশা করি তোমরা সবাই আজকে ক্লাসটিতে গণসংখ্যা বহুভুজ নিয়ে যারা যে সমস্যা তোমরা আমাকে বললে আমি সমাধান করে দিতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নুরুল হোসেন শিয়াম অনিম ওরা 35.5 উত্তর দিয়েছে। শিয়াব আহমেদ রাফসান, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আবিদ সরকার শাহরিয়ার 35.5, থ্যাংক ইউ আবিদ। আমাকে অনেক স্টুডেন্ট উত্তর দিয়েছে, সবাইকে ধন্যবাদ জানাই। আসলে সবাই তোমরা জানো এটা, আমি একটু জাস্ট তোমাদের টেস্ট করতেছিলাম যে কারা কারা তোমাদের মনে আছে আর কি। ওকে, তো 35.5 ঠিক আছে, তারপর 45.5, 55.5, 65.5 এবং 75.5। প্রথমে আমাদের এইরকম একটা ছক আঁকতে হবে। এই ছকে কিন্তু দেখো এই দুটো তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এটা দাস নতুন করতে হবে। এটা কিন্তু আয়তলেখ ছাড়া, আয়তলেখ দিয়েও কিন্তু বহুভুজ আঁকা যায়, আমি তোমাদের সেটা এটার পরে দেখাবো। এখন কি করবে দেখো, এখন একটি গ্রাফ লাগবে। তো তোমরা ঝটপট আমার কলম পেন্সিল খাতা নিয়ে নাও। পেন্সিল নেবে কিন্তু, গ্রাফে কোনো কলম ইউজ করবে না, সব পেন্সিল দিয়ে করবে। তো চলো আমরা একটা গ্রাফ নিই। দেখো আমার কাছে একটা গ্রাফ আছে, তোমাদেরও নিশ্চয় একটা গ্রাফ আছে। এই গ্রাফটিতে আমরা একটা বহুভুজ আঁকবো। তোমরা গ্রাফটা নিয়ে প্রথমে যে কাজটা করবা সেটা হলো একটা এক্স অক্ষ আঁকবা। এখান থেকে নিচ থেকে 5টা ঘর বাদ দিয়ে দিলাম, দেখো 1 2 3 4, তারপর এখান থেকেও 5টা ঘর বাদ দিবা। কিন্তু এখন তোমরা কি করবা, এই যে একটা এক্স অক্ষ আঁকবা। আমি আবার বলছি, নিচ থেকে 5টা ঘর এবং পাশের থেকে বাম পাশ থেকে 5টা ঘর বাদ দিয়ে দিবা। তোমরা ন্যাচারালি আয়তলেখ করার সময় কিন্তু এটা করেছো। এখানে আমরা লম্বা করে একটা দাগ দিলাম, একটা আনুভূমিক একটা উলম্ব। তোমরা জানো আনুভূমিক যে রেখা সেটাকে বলা হয়, দুইটা রেখা যে বিন্দুতে মিলিত হচ্ছে এটা হলো ও বিন্দু বা মূল বিন্দু। আর ও এক্স এটা হলো এক্স অক্ষ এবং ও ওয়াই এটা হলো ওয়াই অক্ষ। তো আমরা দুটো অক্ষ আঁকবো আগে। এরপরে কাজটাকে খেয়াল করো, এখানে আমরা 5 ঘর পর পর, খেয়াল করো তোমাদের কিন্তু প্রত্যেকের গ্রাফে কিন্তু এরকম আছে যে আমাদের এই যে এক্স অক্ষ এই বরাবর আমাদের বহুভুজের শ্রেণীর মধ্যমান থাকবে। আমি লিখলাম শ্রেণীর মধ্যমান। আর ওয়াই অক্ষ বরাবর থাকবে গণসংখ্যা। এটা কিন্তু আয়তলেখেও ছিল, এখানে ছিল অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর এখানে ছিল ঘনসংখ্যা। তাহলে আমরা ঠিক একইভাবে কিন্তু আগাচ্ছি। এখন তোমরা 5 ঘর পর পর দাগ কাটবে, 5 ঘর পর পর দাগ কাটবে, আমি আমার বলছি। তো দেখো এখান থেকে কেটে নিলাম 5টা ঘর আগে, কারণ আমাদের শুরু হয়েছে অনেক দূর থেকে, তাই আমরা এখন 5 ঘর পর পর দাগ দিবা। 5 ঘর পর পর সুন্দর করে স্কেল ধরে দাগ দিবা, কিন্তু স্কেল ধরে, তোমরা হাত দিয়ে দিবে না, স্কেল ধরে পেন্সিল দিয়ে দাগ দিবে। দেখো আমরা 5 ঘর পর পর দাগ দিবে, এভাবে দাগ দিলাম, এই যে দাগ দিলাম। ওকে ফাইন, ঠিক। এখন আবার ওয়াই অক্ষ বরাবর দাগ দাও, দাগ দিলাম, দাগ দিলাম, দাগ দিলাম। এখন আমরা এই সারণীর, এই যে সারণীটা দেখতে পাচ্ছ যেটা আমি আগের স্লাইডে তোমাদের দেখিয়েছি, এই সারণীর এই যে মাঝখানে দেখো আমাদের এই উপরেটা লাগবে না, আমাদের লাগবে এই মধ্যবিন্দু আর গণসংখ্যা। তাহলে এখানে মধ্যবিন্দু বসাবে। খেয়াল রাখো শিক্ষার্থীরা, এখানে কিন্তু একটি ভুল আমরা প্রায় করে থাকি, যে ভুলটা করি আমরা সেটা নিয়ে আলোচনা করছি। এখানে কিন্তু যে প্রথম যে দাগের মধ্যবিন্দুটা দেবো, কিন্তু আমরা 25.5 লিখবো না। এই 25.5-এর আগে যে শ্রেণীটা থাকতো, অর্থাৎ 1 ঘর আগায় লিখতে হবে। অর্থাৎ তাহলে শ্রেণী ব্যবধান যেহেতু 10, তাহলে 25.5-এর আগে হলো 15.5। তো আমরা এখানে লিখবো 15.5, এখানে লিখবো 15.5, এই যে 15.5। অর্থাৎ যা থাকবে তার চেয়ে 1 ঘর আগেরটা লিখতে হবে। আর যদি শ্রেণীর ব্যবধান 5 হতো তাহলে আমরা 5 কমাই দিতাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপরে তোমরা ইউজুয়ালি বাকিগুলো লিখবো। তাহলে এখানে হবে 25.5, এখানে 35.5, এখানে হলো 45.5, এখানে হলো 55.5। এভাবে তুমি আগাবে 65.5 এবং 75.5। আর কিন্তু নেই আমার। হ্যাঁ, এবার কিন্তু আসল খেলাটা খেলতে হবে। সেটা হলো এখান থেকে যেমন শুরুতে একটা বাড়াই আগাই নিয়েছি আমরা, এখানেও শেষেও একটা বাড়াই নিতে হবে। তাহলে আছে আমার 75, তোমরা আর 10 বাড়িয়ে নেবে, কারণ শ্রেণী ব্যবধান 10 করে, তাহলে হবে 85.5। আশা করি
এই যে লেখাটা তোমরা বুঝতে পেরেছো, এখানে এই দুইটা লাল দাগ এগুলো কিন্তু আমাদের আগে এবং পরে নিতে হবে আমাদেরকে। আচ্ছা ফাইন, এখন ওই অক্ষ বরাবর আমরা নেবো গণসংখ্যা। তাহলে এখানে আমরা একটা গড়কে যদি এক এক করে দিই, ছোট ছোট গড়কে যদি এক এক করে দিই, তাহলে এখানে 5, এখানে 10, এখানে হবে 15। ওকে ফাইন। যদি আরো লাগে, এখানে যদি দেখো 15 উপরে কিন্তু নাই গণসংখ্যা, তাই আমি দিলাম না। এখানে যদি থাকে আমরা 20ও লিখতে পারতাম, লিখলাম 20। এখন আমাদের কাজ কি, এই যে মধ্যবিন্দুগুলো আমরা লিখলাম এই এক্স অক্ষ বরাবর, এই মধ্যবিন্দু এগেনস্টে যে গণসংখ্যাগুলো আছে সেই গণসংখ্যাগুলো তোমরা এখানে লিখবে। তাহলে খেয়াল করো কি লিখবা। প্রথমে আমরা লিখব 4, তাহলে অবশ্যই 15.5 এগেনস্টে কিন্তু লিখবা না, লিখবা 25.5। এই 25.5 ঘরে লিখবে এই বরাবর গণসংখ্যা লিখবে 4। তাহলে দেখো এখান থেকে আমরা 4 ঘর উপরে যাব, 4 ঘর। এই দেখো আমরা লিখলাম 4, বিন্দু দিব, বিন্দু ফোটা পেন্সিল থেকে। তারপর 35.5 বরাবর লিখবা 11। দেখো আমি 11 লিখলাম, এই যে 10-এর পরে 11। তারপরে লিখবো যে 45.5 যেটা আছে এই বরাবর লাগবে 15। দেখো আমি 15 লিখতেছি, এই যে 15, এই যে 5, 10, 15। তাহলে 55.5 এই বিন্দু বরাবর লিখবা 7। তাহলে এই 5, 6, 7, দেখো এই যে আমরা 7 লিখলাম, এই বরাবর বিন্দুটা দিবা। তারপর 65.5 এই বরাবর আছে 10, দেখো শ্রেণী এই গণসংখ্যা, তাহলে 10 দিবে, 10 দিলাম। দেখো এরপরে আছে 75.5, তা আমরা এই যে 75.5 দিলাম, মাত্র 3 আছে গণসংখ্যা, 3 দিলাম। দেখো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ। এখন আমরা স্কেল দিয়ে, স্কেল তো চিনো তোমরা অবশ্যই, স্কেল ধরে পেন্সিল দিয়ে এই বিন্দু বিন্দু যোগ করে দিবা। দেখো এই বিন্দু যোগ করে দিলাম আমি, তারপর এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দিবা। তারপর এই বিন্দুর সাথে এই বিন্দু, কিন্তু এই বিন্দুর সাথে এই বিন্দু না, কিন্তু এই বিন্দুর সাথে আগে এই বিন্দু যোগ করে দিবা। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিবা। এবার এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দিবা। দেখো অলরেডি এখন কিন্তু বহুভুজ এখন হয়নি। এখন যে কাজটা করতে হবে সেটা হলো এই বিন্দু দিয়ে যেখানে শুরু হয়েছিল ওইখানে মিলাই দিতে হবে, আবার এখান থেকে যেখানে শেষ হয়েছে এখানে মিলাই দিতে হবে। তাহলে দেখো আমরা এটা মিলিয়ে দিলাম, এটাও মিলিয়ে দিলাম। দেখো এখন তাহলে একটা বহুভুজ হচ্ছে ভিতরে। দেখো এই একটা বাহু, এই 2টা বাহু, 3টে বাহু, 4টে বাহু, 5টা বাহু, 6টা বাহু, 7টা বাহু, আর নিচে পুরোটা একটা বাহু, অষ্টভুজ তৈরি হয়ে গেল একটা। এটা হলো গণসংখ্যা বহুভুজ। আসলে গণসংখ্যা বহুভুজ নিয়ে তোমাদের যদি আর কোনো কনফিউশন আশা করি থাকবে না। তো আমরা এখানে যেভাবে আঁকছি তার একটা বিবরণ কিন্তু এখানে তোমাদের দিতে হবে। সেটা কিভাবে দিবে দেখো, আমরা এখানে এক্স অক্ষ বরাবর কয় ঘরকে এক করে ধরেছি। দেখো এখানে শ্রেণী ব্যবধান ছিল 10 করে, কিন্তু ঘর ছিল 5টা আমাদের, তাহলে একটা ঘরকে 2 করে ধরেছি। তাহলে লিখবো আমরা যে এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 2 একক। আর ওই অক্ষ বরাবর দেখো একটা ঘরকে আমরা 1 করে ধরেছি, তাহলে লিখবো ওই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 1 একক ধরে। আশা করি এই যে কমপ্লিট লেখাটা, এটা গ্রাফে তোমরা লিখবে, কিন্তু ডাইন দিকে কোণায় পেন্সিল দিয়ে লিখবে। তাহলে এই পুরোটাই হলো আমাদের গণসংখ্যা বহুভুজ। এখন এই যা করেছি সেটাই আমরা বিবরণে লিখবো। তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারো, তার এখান থেকে বা কমেন্টসে তোমরা জানাতে পারো যে তোমাদের কারো সমস্যা আছে কিনা। আমি একটু দেখে নিই যে আমার শিক্ষার্থী তোমাদের কার কি অবস্থা। ভোলা আছে বলছে, আব্দুল মজিদ জয় আমার সহকর্মী বলছে সুন্দর, থ্যাংক ইউ। এখন ঠিক আছে বলছে, ওকে। আসলে হয়তো নেট সমস্যার কারণে মাঝে মাঝে ঘোলা আসে, তোমরা একটু দেখবে, আসলে পরে আবার ঠিক হয়ে যাবে আশা করি। ফাইন ফাইন, নো সমস্যা, না সমস্যা নাই, থ্যাংক ইউ। মিম্মা মিম্মার ছোট বোন নামিরা, আমাদের অত্যন্ত মিষ্টি ছাত্রী নামিরা, সে সঠিক উত্তর দিয়েছে, কোনো সমস্যা নাই। ওকে ফাইন, আমরা এখন নেক্সট একটা লেখাটা কীভাবে লিখবে একটু দেখে নিই। লেখাটা কীভাবে লিখবে, আসলে লেখাটা তো নতুন কোনো নিয়ম নাই, কিন্তু
সেম একই লেখা। কিভাবে? তুমি যা করেছো সেটাই লিখবে। এখানে লিখবা, দেখো আমি লিখেছি, প্রথমে লিখবো প্রথম শ্রেণীর পূর্বের শ্রেণীসীমা 15.5 এবং শেষ শ্রেণীর পরের শ্রেণীর মধ্যমান হলো 85.5। তাহলে এটা আমরা লিখে নিলাম আগে, অর্থাৎ আগে যে একটা ঘর নিয়েছিলাম ওই যে 25 ছিল, আমরা 15.5 সেটা লিখবা, আর শেষে যেটা বেশি নিয়েছিল সেটাও লিখবা। 75.5 ছিল, আমরা 85.5 নিয়েছিলাম কিন্তু, সেটা লিখবো। এখন কি লিখছি দেখো, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 2 একক, এই বাহা হবে না, প্রতি বাহুকে 2 একক ধরে শ্রেণীসীমার মধ্যবিন্দু, অর্থাৎ এক্স অক্ষ বরাবর মধ্যবিন্দু ধরছিলাম এবং এক একটা গড়কে 2 করে ধরছিলাম, সেটা আমরা লিখেছি। আর ওই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুকে 1 একক ধরে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে, এটা লিখতে হবে তোমাদের। তারপরে আর তেমন কোনো কিছু লেখা নাই। এবার লিখবা মূলবিন্দু থেকে এক্স অক্ষে বরাবর পর্যন্ত আছে বোঝাতে ভাঙা চিহ্ন দেওয়া হয়েছে, যে ভাঙা চিহ্ন দিতাম সেটা লিখেছি। দ্যাটস এনাফ। এটাকে আরো বড় করে লেখা যায়, অত কিছু দরকার নেই, তোমরা এটা একটু দেখে নাও, এটা লিখলেও হবে। তোমাদেরকে এখন আর একটা নিয়ম আমি একটু দেখাবো। এখন সবাই বলছে যে বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি শাহরিয়ার ও বলছে যে ওকে থ্যাংক ইউ, আমি অনিম বলছে থ্যাংক ইউ, ধন্যবাদ, তোমাদের বুঝতে সমস্যা নাই। আমরা এখন অন্য একটা পদ্ধতি দেখে এটা শিখে নাও, পরীক্ষা একটা করলেই হলো। আমি এখন তোমাদের দেখাবো আয়তলেখের মাধ্যমে গণসংখ্যা বহুভুজ কেমনে আঁকে, একটু দ্রুত দেখাবো এটা আমি। কেন? কারণ এটা তো অনেক তোমরা আয়তলেখ তো জানো সবাই কীভাবে আঁকে। আয়তলেখ আঁকার জন্য লাগবে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কীভাবে করতে হয়, এখানে আছে 21, তোমরা এখান থেকে এর আগে একটা সংখ্যা লিখবে, অর্থাৎ এখানে আমরা 20.5 লিখবো, আর পরে আবার লিখবো 30.5, অর্থাৎ একটু এখান থেকে 0.5 এবং এখান থেকে 0.5 আগে বিছিয়ে নিব আমরা। আবার ঠিক এখানে তার শুরু হবে এরকমভাবে 30.5, এখানে হবে 40.5। দেখো এরকম তোমরা সবাই জানো। জাস্ট এটা দিয়ে একটা আয়তলেখ আঁকবো, আর এখানে মধ্যমানটা লাগবে। তা মধ্যমানটা তোমরা জানো সবাই, ছকের ভিতরে 4টা ঘর লাগবে। বন্ধুরা শোনো, যদি তোমরা আয়তলেখের মাধ্যমে বহুভুজ আঁকো তাহলে 4টা ঘরই লাগবে কিন্তু, আর যদি আয়তলেখ ছাড়া আঁকো তাহলে আগেরটার মধ্যে 3টা ঘরই হয়ে যাবে। তাহলে চলো আমরা আয়তলেখ তোমাদের আঁকে দেখাই এখন কিভাবে আয়তলেখের মাধ্যমে বহুভুজ আঁকতে হয়। এই হলো আমাদের গ্রাফ। তাহলে এই হলো আমার এক্স অক্ষ, এটা ও এক্স অক্ষ, ওয়াই অক্ষ। দেখো এগুলো এখানে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর এখানে লাগবে গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা আমি কিন্তু গণসংখ্যা বহুভুজ একে দেখিয়েছি, তোমরা ওইটা লিখলেও পরীক্ষা হবে। জাস্ট তুমি তোমাদের আরেকটা নিয়ম আমি আছে সেটা একটু আলোচনা করে দিই। তাহলে এখানে ভাঙা চিহ্ন, আমাদের গ্রাফটা নিয়ে আসলাম। দেখো এখানে আমাদের এই যে ছকে কি ছিল মনে আসছে আমাদের, এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, এখানে গণসংখ্যা বহুভুজ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এগুলো কাটতে হবে, আগের মতো 5 করে কাটবা। এবারে এই ছক আমাদের, এই দেখো এখানে কিন্তু মধ্যমানটা আমি লিখিনি, মধ্যমানটা লিখতে হবে, বা এটা লাগবেই না কারণ এটা তো আগেই করে এসেছি আমরা। মধ্যমান এই ঘরগুলো লাগবে না, দেখানোর জন্য দিয়েছি। দেখো এখন প্রথমে যে আমাদের অবিচ্ছিন্ন আছে 20.5, তো এখানে লাগবে 20.5, এখানে 30.5, 40.5, এরকম করে লিখে দেবো আগে, এবং শেষে গিয়ে 80.5, এটা 80.5। এখন আমরা কি কাজ করব, দেখো এদিকে 5, 10, 15, 20 লিখলাম। এখন আমাদের কাজটা কি, এখন আমাদের কাজটা হলো যে এই যে দেখো প্রথম তো শ্রেণীটা আছে, এই শ্রেণীতে গণসংখ্যা 4 আছে, তাহলে আমরা এখান থেকে এখানে 4 নেব। দেখো এখান থেকে 4, আয়তলেখ যেভাবে আঁকতে হয় এভাবেই, লেখাটা তো আগের মতোই লিখবা। এই আয়তলেখ আঁকলাম, একটা আয়তলেখ আঁকলাম, জাস্ট আয়তলেখ কোনো সবাই পারো, আমি বারবার দেখাবো না। আয়তলেখ আঁকা শেষ। এখন যে কাজটা করবা, আয়তলেখ আঁকার পরে বহুভুজ আঁকতে গেলে আরেকটা নিয়ম আছে, এক্সট্রা নিয়ম। এটা আয়তলেখ আঁকলাম, এখন প্রত্যেকটা আয়তের ভূমি আছে, যেটা ভূমির বিপরীতের মধ্যবিন্দু নিবা। এই তাহলে এখানে একটা মধ্যবিন্দু নিবা, আমরা একটা মধ্যবিন্দু নিব। দেখো প্রত্যেকটা আয়তের ভূমির বিপরীতে মধ্যবিন্দু নিবা। এখানেও এই যে এই বরাবর একটা মধ্যবিন্দু নিব, তারপরে এখানেও আমরা মধ্যবিন্দু নেব এই যে এই বরাবর, তারপর এখানেও একটা মধ্যবিন্দু নেব, আবার একটা মধ্যবিন্দু নেব এই আয়তে। এখন যে কাজটা করবো, এখন যোগ করে দিবা, টুম টুম এই সব স্কেল দিয়ে যোগ করে দিবা। যোগ করে দিলাম, যোগ করে দিলাম, যোগ করে দিলাম, এবং শেষে আগের মতো আবার এইটা এবং এখানে মিলাই দিবা। দেখো এই একই রকম হয়েছে, আয়তলেখের মাধ্যমে আঁকা হয়েছে। এটাও লিখলেও হবে, তবে প্রথমটা সহজ বেশি, কারণ এখানে আয়তলেখ আঁকা লাগবে না,
তোমরা ওইটা ফলো করতে পারো আশা করি। সেক্ষেত্রে ছকেও কিন্তু 3টা ঘর লিখতে হবে, এখানে কিন্তু 4টা ঘর লিখতে হবে ছকে। আশা করি তোমরা গণসংখ্যা বহুভুজ এবার লেখার বিবরণ একই রকমই। দেখো আয়তলেখে লেখাটা লিখে তারপর লিখবো শেষে যে আয়তলেখ আঁকা হয়েছে, তারপর লিখবো মূলবিন্দু থেকে এই যে আয়তলেখের আয়তসমূহের ভূমির বিপরীত বাহু মধ্যবিন্দু সমূহ রেখাংশ দ্বারা যুক্ত করে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়েছে। অর্থাৎ জাস্ট একটা লাইন বেশি লিখতে হবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ ধরে আমার সাথে ছিলে। আশা করি তোমাদের এই গণসংখ্যা বহুভুজ দুটো নিয়মই আমি দেখিয়েছি। তোমাদের যার যে নিয়মটা পছন্দ হয় তোমরা সেই নিয়মে আমাদের অ্যাসাইনমেন্টে করবে, এবং অ্যাসাইনমেন্টে কিন্তু এভাবে হুবহু আসে নাই, আমি একটু কিন্তু অন্য সংখ্যা দিয়ে করিয়েছি। অর্থাৎ তোমরা এখন বাসায় বসে নিজেরা যেটা পরীক্ষা আসবে বা অ্যাসাইনমেন্টে আছে সেটা তোমরা নিজেরাই করতে পারবে আশা করি। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকবে আশা করি, এবং নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। বাসায় অকারণে বাইরে থেকে মানে বাসা থেকে বাইরে অকারণে বের হবে না, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমরা নিজেরা ঘেটে অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করবে, এবং আমরা যেন আবার ক্লাসরুমে খুব দ্রুত ফিরতে পারি। এর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।